রাজ্যের একজন সাধারণ নারী আর একজন মিনিস্টার, একদিকে সত্য একদিকে মিথ্যে। আমি আপনাদের সামনে এসেছি প্রমাণ দেওয়ার জন্য কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমার কাছে যথোপযুক্ত প্রমাণ আছে যে আমি সত্য বলছি নাকি ওই মিনিস্টার যে প্রেস মিট করে কতগুলি মিথ্যে এলিগেশন দিয়েছে ওনার কথাগুলি সত্যি। আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসতে রাজি আছি, যেই জায়গায় বলবেন সেই জায়গায়। যদি আমি ভুল প্রমাণিত হই আপনারা যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব। মিনিস্টার সুধাংশু দাস রাষ্ট্রীয় সমাচার এবং আমার নামে মানে নিবেদিতা চক্রবর্তীর নামে প্রেস মিটে কতগুলি এলিগেশন এনেছেন। সবার আগে বিজেপির যে শীর্ষস্থানীয় নেতৃত্বরা, বিশেষত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমার ধারণা যে ওনারা হয়তো অন্যায় দেখে তার শোকজ করতে চেয়েছেন বলেই এত বড় একজন মন্ত্রী বাধ্য হয়েছেন আমার মতো রাজ্যের সাধারণ এক নারীর এগেইনস্টে প্রেস মিট করতে, শোকজ করার জন্য। আমার ধারণা এটা। সেই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার অন্তত সত্যটা জানার আগ্রহ তো আছে। এখন আমি এই মিনিস্টারের যে প্রেস মিটের এগেইনস্টে আমি 10টা মিনিট জীবনের সময় দিলাম। এই যে ডায়েরিতে ইচ এন্ড এভরি ওনার এলিগেশন গুলো আমি লিখেছি, একটা একটা করে আপনাদের সামনে তার জবাব দেব, সত্য তুলে ধরবো। তবে হ্যাঁ, আমি থ্যাঙ্কফুল টু মিস্টার সুধাংশু দাস যে ওনার মতো একজন মিনিস্টার আমার মতো একজন সাধারণ মেয়ের জন্য এতটা পাবলিসিটি করলেন। মিনিস্টার হয়ে সাধারণ একটা মেয়ের জন্য প্রেস মিটে বসে গেলেন, সেটা তো আমার পাবলিসিটি হয়ে গেল না, তা নয় কি? আপনার প্রেস মিটে আপনি নিবেদিতা চক্রবর্তী আর রাষ্ট্রীয় সমাচারের এগেইনস্টে যে এলিগেশনস গুলি এনেছিলেন তার মধ্যে প্রথম থেকে শুরু করছি, প্রত্যেকটার আনসার দেব। প্রথম থেকে শুরু করছি। অপপ্রচার চালানো হয়েছে আর আপনাকে নাকি আমি 2 মাস ধরে লাগাতার বিরক্ত করেছি, সপ্তাহে 4-5 বার কল করেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী তিনি আমাকে 2 মাস যাবত ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি, আমি দিতে পারিনি। তিনি প্রতি সপ্তাহে 2-3 বার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান এবং সেই অনুযায়ী গত শনিবার দিন বিকেল বেলা আমি ওনাকে সময়। তাহলে আমি বলছি কল রেকর্ড আপনার কাছেও আছে, কল রেকর্ড আমার কাছেও আছে। পুরো টেলিকমিউনিকেশন সেক্টর থেকে কল রেকর্ডের ডাটা বার করতে ক মিনিট লাগে স্যার? বের করে যদি প্রুফ কোড দেখাতে পারেন যে আমি আপনাকে সারা বাজারে 3 বার বা 4 বারের বেশি কল হয়েছে কিনা আপনার সাথে সব সারা বাজারে, তাহলে আপনি যা শাস্তি দেবেন মেনে নেব। অপপ্রচার, আপনার মতো আমি অপোজিশনকেও প্রশ্ন করেছি, আপনার দলের অনেক নেতাকেও প্রশ্ন করেছি, কই তখন তো অপপ্রচার হয়নি। জনতার প্রশ্ন করাকে আপনি অপপ্রচার বলছেন? তারপরের এলিগেশন একটু মন দিয়ে শুনবেন, এই এলিগেশনটা একটু সিরিয়াস, একটু মন দিয়ে শুনবেন। আইসিএ ডিপার্টমেন্টে থেকে আমরা নাকি টাকা পাই না, সোর্স খুব কম, সংসার চালাতে পারি না। ওনার কাছে 5 থেকে 7 লাখ টাকা বছরে ডিমান্ড করেছি এবং তার রেফারেন্সে প্রত্যেকদিন ওনার নিউজ কভার করবো বলে দিয়েছি। অফার করলাম, তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব, তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না, আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তো আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি 3 দপ্তরের মন্ত্রী, আপনার 3 দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন, আমি প্রত্যেকদিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব। বিনিময়ে আপনার কাছে আমার একটা আমরা বিয়ে করতে চাই, বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো এরেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করবো নিজে ফিজিক্যালি। স্যার আপনি তো নিজেই বলেছেন 2016-তে আপনি বিজেপিতে মানে রাজনীতি জয়েন করেছেন। আমি 2010 থেকে সাংবাদিকতার লাইনে আছি। আমি নিজেকে সাংবাদিক হিসেবে কারোর সঙ্গে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি না। আমার পেপার ছিল, আমার নিউজ চ্যানেল ছিল। আর তার থেকে বেশি প্রমাণ চাই আপনার? যখন 2018-তে বিজেপির অভ্যুত্থান হচ্ছিল, সুনীল দেওধরের নাম মনে আছে তো? ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন নিবেদিতা চক্রবর্তী কি কাজ করেছে, সদানন্দকে গিয়ে জিজ্ঞেস করুন, মৃন্ময়কে গিয়ে জিজ্ঞেস করুন। আরো চাই বিজেপি আইটি সেলের চন্দনদাকে একটা ফোন করুন, গিয়ে জিজ্ঞেস করুন যে নিবেদিতা চক্রবর্তী তো কে কে কোত্থেকে উঠে এসছে, বলেছেন না চিনেন না, আগে চিনতে হবে না, ওদের থেকে কনফার্মেশনটা নিয়ে নিন। এত বছরের অভিজ্ঞতায় আমি কি এতটুকু জানবো না যেটা ফেসবুক চ্যানেলের আইসিএ ডিপার্টমেন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে না?
এতটুকু তো নিশ্চয়ই আমার অভিজ্ঞতা আছে। আপনি মিনিস্টার, আপনি এতটুকু নলেজ রাখেন না? সব থেকে বড় কথা, আইসিএ ডিপার্টমেন্টে আপনি আমাদের করা কোনো অ্যাপ্লিকেশন দেখাতে পারবেন যে আমরা ওনাদের থেকে অ্যাড চেয়েছি, টাকা চেয়েছি, যে সাহায্য চেয়েছি আইসিএ ডিপার্টমেন্টের? আপনি একজন মিনিস্টার হয়ে উইদাউট ইনফরমেশন, উইদাউট তথ্য আপনি প্রেস মিট করে নিলেন? কি করে দেখাবেন? আমার কাছে তো প্রুফ আছে, আমি আইসিএ ডিপার্টমেন্টে যাইনি। মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং এর যে ক্রাইটেরিয়া ফিল আপ করা দরকার আমি সেই অনুসারে চলি, সেক্ষেত্রে আইসিএ তে যাওয়ার তো প্রয়োজন নেই। আরেকটা কথা, আপনি কি বললেন বছরে 5 থেকে 7 লাখ টাকা আমি ডিমান্ড করেছি আপনার কাছে, তাই নয় তো? কতবার বলেছেন প্রেস মিটে, কথাটা মনে আছে স্যার? আমি এবার আপনাকে বলছি, আমার কাছে 3টে ক্যামেরা ছিল। চিপ ক্যামেরাটা আমরা সব সময় হিডেন রাখি, কেন জানেন স্যার? আপনাদের মতো স্বনামধন্য মন্ত্রী মিনিস্টারদের না অন্ধভক্তদের ভীষণ দাপট, গেলে যে কোনো সময় অ্যাটাক হয়ে যায়, সেই জন্য আত্মরক্ষার জন্য ওই চিপ ক্যামেরাটা থাকে। আরেকটা হচ্ছে ডিরেক্টলি আপনাদের যে ইন্টারভিউ নেব বা পডকাস্টিং করব সেই রেকর্ডিংটা নেই। আরেকটা হচ্ছে এসপি শট নেই। এসপি শট সম্পর্কে আইডিয়া আছে তো? এসপি শট নেই। তো সেই ক্ষেত্রে ওই হিডেন ক্যামেরাতে না আপনার রুমে ঢোকা থেকে শুরু করে, যে গাড়ি যেভাবে পার্কিং করা হয়েছিল আপনার রুমের সামনে, সেখান থেকে শুরু করে আপনার রুমে যতক্ষণ ছিলাম দরজা খুলে বেরিয়ে আসা পর্যন্ত আমার কাছে ফুটেজ আছে। কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আপনার কাছে 5-7 লাখ টাকা খুঁজে, তাও আবার বছরে। আপনি পারবেন তো একজন মিনিস্টার হয়ে? মিনিস্টারের ঘরে নাকি অনেকগুলি সিসিটিভি ক্যামেরা থাকে, আপনি প্রেস মিট করে নিলেন, কোথাও ফুটেজটা দেখাতে পারলেন না যে একজন নারী আপনার কাছ থেকে 5-7 লাখ টাকা বছরে ডিমান্ড করছে? আপনি দেখাতে পারলেন না? আপনি না নিজেকে সনাতনী বলেন, আপনি সুধাংশু দাস সনাতনী, পিওর সনাতনী। আমি নিবেদিতা চক্রবর্তী ঈশ্বরে বিশ্বাসী, আমি একজন হিন্দু নারী। আপনি এমন সনাতনী, একজন হিন্দু নারী সম্পর্কে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধলো না? সত্য বলে লড়াই করুন। আমি তো জনতার হয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি পারবেন সামনে 24 ঘন্টার মধ্যেই প্রমাণ দিতে যে আমি আপনার কাছে 5 থেকে 7 লাখ টাকা বছরে ডিমান্ড করেছি? যদি পারেন আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, আর যদি না পারেন আপনি শুধু স্নেহ করে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন বোন হিসাবে, আমিও বড় দাদা হিসেবে সেটা মেনে নেব। কিন্তু একজন নারী সম্পর্কে, তাও রাজ্যের, আপনি একজন মিনিস্টার হয়ে একজন ক্ষুদ্র নারী সম্পর্কে এলিগেশন করছেন উইদাউট এনি ফুটেজ। আপনাদেরও তো অনেকগুলো সিসিটিভি ক্যামেরা থাকে, ফুটেজ বের করুন যে আমি আপনার কাছে টাকা ডিমান্ড করেছি। আমার কাছে কিন্তু ফুল ফুটেজ আছে, ওভারঅল ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত। দেখাতে পারবেন কি কোথাও টাকার ডিমান্ড? এই এলিগেশনের আরেকটা পার্ট হিসেবে আপনি বলেছেন এই বছরে 5-7 লাখ টাকার বিনিময়ে আমি নাকি বলেছি আপনাকে প্রত্যেকদিন আপনার নিউজ কভার করব। আমি এখন একটা ফুটেজ চালাবো, সেই ফুটেজে আমি কি বলেছি পাবলিক শুনে নেবে, আপনিও একটু মন দিয়ে শুনবেন। সেখানে আমি বলেছি প্রত্যেকদিন না, আপনি যখন ফিল্ডে যাবেন অরিজিনালি পাবলিকের জন্য ভালো প্রজেক্টের কাজ করবেন, সেটা আমি প্রচার করব। কারণ গভর্নমেন্ট যদি ভালো কাজ করে সেটা জনগণের সামনে তুলে ধরা আমার কর্তব্য। আমি আমার ডায়লগটা কি বলেছিলাম এবং কি আপনাকে উদ্ধৃতি দিয়েছিলাম সেটা এখন আমি পাবলিকের সামনে তুলে ধরবো। আপনি ডিনাই করতে পারবেন তো? তাহলে আগে ফুটেজটা আরেকবার আপনিও শুনে নিন। আপনার ভালো কোনো যদি কোনো প্রজেক্ট আপনি কাজ করেন, ভালো কিছু থাকেন, তাহলে অবশ্যই আমরা কোয়েন আমরা আপনার সঙ্গে গিয়ে ফিল্ডে গিয়ে সেটা কভার করব। সো কল নিউজ আমরা করতাম না, অরিজিনালি আপনি কি কাজ করতেছেন সেটা আমরা কভার করতে আগ্রহী স্যার। আপনার এই এলিগেশনের আরেকটা পার্টে আছে, আপনি যখন উত্তর দিচ্ছিলেন পাশের চেয়ারে আমি নেই কেন, এটা নিয়ে অনেকে হাইলাইটও করেছে। দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। আরে স্যার, আমি আমার ডিউটি করছিলাম, আমি যদি আপনার পাশের চেয়ারে বসে থাকতাম আপনি কি খোলাখুলি এই কথাগুলি বলতেন? এটা কি কোনোদিন সম্ভব? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন একবার ভেবে দেখুন তো। সত্যি কি জানাতেন সত্যটা? আমি পাশের চেয়ারে নেই বলেই আপনি সত্যটা বলেছিলেন। এবার একটা কথা আপনাকে বলি তো, আপনি পুরো ফুটেজটা কেন দেখাইনি সেটা নিয়ে আপনি কথা বলছেন। আমি এখন পাবলিকেশনে পুরো ফুটেজটা তুলবো যে এই কথাটা কোন প্রসঙ্গে এসছে। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি অনর্গণ মন খুলে কথাটা বলে ফেলেছিলেন। এইবার আপনাকে একটা কথা বলি, আপনি যে বলেছেন যে কন্ট্রাক্টররা আপনাদের টাকা দিয়ে যায়, একলা আপনার কথা বলেনি, অনেকের কথা বলেছেন, আপনাদের বলেছেন যে তাদের দিয়ে যায়, তাহলে তারা যেই কাজের জন্য বরাদ্দ টাকাটা পায় সেখান থেকেই তো আপনাকে টাকাটা দেবে।
ঘর থেকে তো এনে দেবে না, তার মানে ওরা কাজের সঙ্গে কোয়ালিটি কম্প্রোমাইজ করছে। আপনি নিজের মুখে ইন্টারভিউতে বলেছেন যে 1 বছরের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, তাহলে বদনামটা কার হলো? সেই তো গভর্নমেন্টে বিজেপি সরকার রাস্তা করলো, বিজেপি সরকারেরই বদনাম হলো। আমরাই প্রশ্ন করেছি 1 বছরের মধ্যে রাস্তা চলে গেছে কেন? কারণ কন্ট্রাক্টররা তো পয়সা আপনাদের দিয়ে দিচ্ছে, এটা আপনারা নিজেরা বলছেন। সেটা আপনারা সমাজ সেবা করছেন না কি করছেন সেটা আমাদের দেখার বিপন্নাদ। জিনিসটার সঙ্গে তো কোয়ালিটি কম্প্রোমাইজ হলো না, বদনামটা তো গভর্নমেন্টের হচ্ছে। ना जो कास्ट के घर में रहता है तो दूसरे के घर में पत्थर नहीं फेंकता, तो ये लोग भूल जाते हैं, ठीक है ना। আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিব না? এখন আপনি বলতেছেন এই যে পেশেন্টটা, এই যে কোন ফোনে কথা বলছি, কালকে 2 লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি, কে দিব আমার এই টাকাটা? এখন এই পেশেন্টটা বাঁচাইতাম না আমি? 2 লাখ টাকা দিয়ে পাঠাইছি, এখন তারে গঙ্গারাম হসপিটালে কইতেছে ট্রিটমেন্ট, যদি এমস না দিলে গঙ্গারামই নিব। গঙ্গারামের মতো হসপিটালে নেওয়া মানে এই পেশেন্ট অপারেশন মানে 8-10 লাখ টাকা আগে সাবমিট করতে হবে, তারপর অন্য কথা। ওই পরিবারের যে পেশেন্ট তার শুধু দেহ আছে আর রোগ আছে, আর কিছু নেই তার কাছে। তার সাথে যে 2টা লোক গেছে তারও টিকিট আমি খুলে দিচ্ছি। 1 লাখ টাকা শুধু টিকিট, তার ফ্লাইট ফেয়ার, একজন ডক্টর, মানে ওই যে সবকিছু মিলে 1 লাখ টাকা লাগছে, 1 লাখ টাকা ক্যাশ দিয়ে পাঠাইছি। বলছে আরো লাগলে ব্যবস্থা করে দিব। কাহা তক কে দিব ওই টাকাটা? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছে 2-4 জনে করে 2-4-5 টাকা দিয়ে যায় না, ওইটি সমস্যা নাম রাখা যায়, এই তো দেখেন তো কারণ কিছু আছে। আপনার এলিগেশনের পরবর্তী অংশ আপনি বলেছেন এটা ফর্মালিটিজ ইন্টারভিউ শেষ হওয়ার পরে ইনফরমাল কথার মাঝখানে রেকর্ডিংটা নেওয়া হয়েছে, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময়। আরে স্যার, আপনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, মানে ফর্মালিটিজের ইন্টারভিউ সামনে আপনি ভালো ভালো কথা বলবেন, আর ইনফরমালে আপনার ভিতরের কথা বেরিয়ে আসবে। আপনি কি পারেন নিতে এই জিনিসটা? এটা কি সম্ভব কোনোদিন? এটা বেআইনি নয়? তার মানে আমি ইনফরমাল রেকর্ডিং করেছি, সেটা আমার অন্যায় হয়ে গেছে সত্য তুলে ধরে। আপনার নেক্সট এবং মারাত্মক এলিগেশন, আমি সিপিআইএম এর পেজের কাছে আমার নিউজ বিক্রি করেছি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে, আপনার নেক্সট এবং সবথেকে মারাত্মক এলিগেশন, আমি আমার নিউজ সিপিআইএম এর পেজের কাছে বিক্রি করেছি বললেন। আপনি তো একজন মিনিস্টার, আপনি এটা প্রমাণ করতে পারবেন? আমি আমার এই জীবদ্দশায় এত বছরের জীবনে কোনোদিন সিপিআইএম এর একটা মিছিলে যাইনি, একটা সমাবেশে পার্টিসিপেট করিনি, কোনোদিন সিপিআইএম এর পার্টি অফিসে গিয়ে অনুদান খুঁজিনি। আপনি প্রমাণ করতে পারবেন তো? সিপিআইএম এর যার থেকে সোর্স লাগাবার আপনি লাগিয়ে নিন, সিঙ্গেল একটা পয়সা কোনোদিন সিপিআইএম থেকে নিইনি। আপনি সে জায়গায় সবার সামনে এলিগেশন দিয়েছেন আমি আমার নিউজ বিক্রি করেছি। আমি সোশ্যাল মিডিয়াতে আমার প্রতিবেদন ছেড়েছি, সেই প্রতিবেদন কেউ স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড করে ছেড়েছে, সেটা দায় আপনি উইদাউট প্রমাণে আমার উপর দিতে পারেন না। তার উপর এত বড় কথা যে আমি বিক্রি করেছি, আপনি প্রমাণ না নিয়ে কি করে এত বড় এলিগেশন দেন, তাও আপনারই রাজ্যের একটা খুব সাধারণ মেয়েকে। আপনি আপনার প্রেস মিটে বলেছেন আমি 13-14 বছরের আমার মেয়েকে কাজে লাগিয়ে আপনার ভিডিও নিয়েছি। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে। এক্ষেত্রে আপনাকে একটা ইনফরমেশন দেবো স্যার, আপনি তো নিজে বলেছেন আপনি বিজেপিতে জয়েন করার আগে অনেক মানে হাইফাই লাক্সারিয়াস লাইফ লিড করতেন, 5 স্টার হোটেলে চলাফেরা করতেন, বিদেশ ভ্রমণ করতেন, প্রচুর টাকা আপনার ইনকাম ছিল। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি খুব একনিষ্ঠভাবে সৎভাবে আমার চ্যানেলটা চালাতে চেষ্টা করছি, তাই এক্সট্রা স্টাফ রাখার আমার ক্যাপাসিটি নেই। কিন্তু তার মানে আমি চাইল্ড লেবার রাখি না স্যার। আপনি যাকে 13-14 বছর বলে প্রেসে ডিনোট করেছেন, শি ইজ 18+, সে একজন বিএ এলএলবির মানে স্টুডেন্ট, মানে ল পড়ছে, তার কাজ শেখার কাজ করার অদম্য ইচ্ছে আছে, সেই জন্য সে কাজ করে। আর আমি ওই যে বললাম না যে সিপিআইএম এর কাছে নিউজ বিক্রি করি, যদি অত টাকা বিক্রি করে পেতাম তাহলে তো 10-12টা স্টাফ আমি রেখে দিতে পারতাম, আমার মেয়েকে সঙ্গে নিয়ে আমি নিশ্চয়ই নিউজের কাজ করতে বেরোতাম না, ঠিক না? আপনার এলিগেশনের অন্তিম পর্যায়ে আপনি দুটো কথা বলেছেন, যে
পুরো ভিডিওটা আমরা আপনাকে দেখাইনি, দর্শকদের দেখাইনি, কয়েক সেকেন্ড দেখিয়েছি। আর জীবদ্দশায় এমন সাংবাদিক আপনি দেখেননি। তো প্রথমটা আগে বলি, আপনি বলেছেন না 26 তারিখের পরে কোর্টে চ্যালেঞ্জ করবেন, তাহলে A to Z, ওই যে বললাম ঢোকা থেকে বেরোনো পর্যন্ত ফুল ভিডিওটা না হয় আমি কোর্টেই দেখাবো মাননীয় জাজের কাছে। ও আরেকটা কথা, এটা একবারও ভাববেন না আমি আমার এই র ভিডিওগুলি যত্ন করে বাড়িতে রেখে দিয়েছি যে অন্ধভক্তরা আসবে, বাড়ি জ্বালিয়ে দেবে, আমার ফুটেজ নষ্ট হয়ে যাবে। সে গুড়ে মানে সে আসার গুড়ে বালি, আমার এই ফুটেজ অলরেডি জাজের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে না? সেই জন্য সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, কারণ আপনাদের ভক্তদের তো অনেক সময় কন্ট্রোল থাকে না। আরেকটা কথা, যেটা আপনি অরিজিনালি জীবদ্দশায় এমন সাংবাদিক দেখেননি। আমি নিজেকে সাংবাদিক বলি না, আমি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে নিজেকে বলি। যদিও আপনার সাথে পুরো আলাপচারিতায় আমি কোথাও নিজেকে সাংবাদিক হিসেবে আপনার সামনে পরিচয় দিইনি, তারপর আমি বলছি সত্যি আপনি জীবদ্দশায় এমন সাংবাদিক দেখেননি। এটা কেন দেখেননি, উত্তরটা আমার থেকে ভালো বোধহয় আপনি জানেন। আপনি বলেছিলেন না পুরো ভিডিওটা আমরা দেখাইনি, কয়েক সেকেন্ড দেখিয়েছি, আমি টাকার ডিমান্ড করেছি, তার রেফারেন্সে আপনি বলেছেন আপনার কাছে এত টাকা নেই, কোত্থেকে পাবেন, সেই সোর্সেই কথা। পুরো ভিডিওটা না হয় আপনি চ্যালেঞ্জ করেছেন না, কোর্টে যাবেন, আমাকে মানে কোর্টের ঘানি টানাবেন, দেখাবেন, সেখানে না হয় আমি আমার পুরো ভিডিওটা দেখাবো। আগে জনসাধারণকে আমি দেখাবো কোন রেফারেন্সে আপনি এই কথাটা অনর্গল বলে গিয়েছিলেন। আর আমি তো স্যার আপনার শুধু একটা লাইন দেখিয়েছিলাম, আপনি তো আরো একটা লাইন অ্যাড করেছিলেন সেটার মধ্যে। একটু মনে করিয়ে দিই যে মিনিস্টার হয়েছি তাই বলে কি ভাই কন্ট্রাক্টর হতে পারবে না, মিনিস্টার হয়েছি বলে ভাই তো একটু ফেসিলিটি নেবেই। কথাগুলি আপনারই তো বলা। এআই জেনারেটেড নয়, এআই ইনফো লেখা আসবে না, এটা অরিজিনাল র ফুটেজ। আমরা তো প্রকাশ করিনি সেটা, আপনার কথায় সেই রেফারেন্সটা দেখানোর জন্য এখন আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষত পাবলিকের সামনে, যে আমার টাকার ডিমান্ডের রেফারেন্সে আপনি এই কথা বলেছিলেন নাকি মন খুলে সবটা বলতে গিয়ে বেরিয়ে গিয়েছিল বেফাস। ফুটেজটা দেখে নিন। जो कांच के घर में रहता है तो दूसरे के घर में पत्थर नहीं फेंकता, तो ये लोग भूल जाते हैं, ठीक है ना। আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিবেন না? এখন আপনি বলতেছেন এই যে পেশেন্টটা, এই যে কোন ফোনে কথা বলছি, কালকে 2 লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি, কে দিব আমার এই টাকাটা? এখন এই পেশেন্টটা বাঁচাইতাম না আমি? 2 লাখ টাকা দিয়ে পাঠাইছি, এখন তারে গঙ্গারাম হসপিটালে কইতেছে ট্রিটমেন্ট, যদি এমসে না দিলে গঙ্গারামই নিব। গঙ্গারামের মতো হসপিটালে নেওয়া মানে এই পেশেন্ট অপারেশন মানে 8-10 লাখ টাকা আগে সাবমিট করতে হবে, তারপর অন্য কথা। ওই পরিবারের যে পেশেন্ট তার শুধু দেহ আছে আর রোগ আছে, আর কিছু নেই। তার যে তার সাথে যে 2টা লোক গেছে তারও টিকিট আমি খুলে দিচ্ছি। 1 লাখ টাকার শুধু টিকিট, তার ফ্লাইট ফেয়ার, একজন ডক্টর, মানে ওই সবকিছু মিলে 1 লাখ টাকা লাগছে, 1 লাখ টাকা ক্যাশ দিয়ে পাঠাচ্ছি। ওই যে আরো লাগলে ব্যবস্থা করে দিব, কাহা তো কে দিব ওই টাকা? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছে 2-4-5 জনে করে 2-4-5 টাকা দিয়ে যায় না, ওইটি সমস্যা করে আমরা কাছে। এই তো এখানে কারণ কিছু আছে না। আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিবেন না? এখন আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিবেন না? এখন সেকেন্ড রাষ্ট্রীয় সমাচারের পেজটা এখনো স্ক্রোল করে এড়িয়ে যাবেন না, একটু দাঁড়ান, আরো একটু বাকি আছে। আপনি বলেছিলেন না আপনি জীবদ্দশায় এমন সাংবাদিক দেখেননি, আপনি অরিজিনালি দেখেননি। আপনার আরো অনেকগুলি কথা আমার ক্যামেরাতে ধরা আছে, যেটা আমি এখন সবগুলি দেখাবো না, কোর্টে দেখাবো। আপনাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি আমার ক্যামেরাতে এমন অনেকগুলি কথা বলেছিলেন যেগুলি আমি প্রকাশই করিনি, তার রেফারেন্সে এখন আপনারই দেওয়া ইলেকশন কমিশনকে যে ইনফরমেশন যে লিপিবদ্ধ করা হয়েছিল ইলেকট্রাল বন্ডে, সেটা তুলে ধরবো, ঠিক আছে? একটু সবুর করে শুনুন। আপনি বলেছিলেন যে আপনি অলরেডি 2014তেই যথেষ্ট লাক্সারিয়াস লাইফ, হাইফাই লাইফ লিড করতেন, আপনার মান্থলি ইনকাম ছিল মানে 70 থেকে 80,000 টাকা, আপনি ট্যাক্স পে করতেন, আপনি বিদেশ ভ্রমণ করতেন, 5 স্টার হোটেলে থাকতেন, আপনার ধর্মনগরে 5 ঘন্টার জায়গা কিনা আছে। একটু দাঁড়ান তো।
সালে বিজেপিতে জয়েন করছি। 2016 সালে যখন আমি জয়েন করি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। পার মান্থ মাই ইনকাম ওয়াজ 70,000, পার মান্থ ইনকাম 70,000। আমি পার কোয়ার্টারে আমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনসেন্টিভ পাইতাম ওই কোম্পানিতে। 3টা দেশ আমি ভিজিট করছি, দুবাই, থাইল্যান্ড এন্ড কি বলে মালদ্বীপস। আমার কোম্পানিতে আমি নর্থ ইস্টের মধ্যে অ্যাচিভার। ধর্মনগরে 2014 সালে আমি 5.5 ঘন্টা জায়গা কিনছি। উইকিপিডিয়াতে মানে সার্চ করলে আপনার ইলেকট্রাল বন্ডের ডিটেলটা পাওয়া যাবে। আমি বলছি না, সমস্ত পাবলিককে বলছি একটু সার্চ করে দেখুন। আমার সামনে খোলা আছে, এখন আমি পড়ে শোনাই, আপনারা পরে দেখে নিতে পারবেন। আমি কোনো মিথ্যে কথা বলছি না, যার রেকর্ড ইলেকশন কমিশন দিয়েছে সেটাই আপনাদের শোনাচ্ছি। 2023-এ সুধাংশু দাস যে 51 ফটিকরায় কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছিলেন, ওনার যে টোটাল ডিক্লেয়ার্ড অ্যাসেট দেখানো হয়েছিল 77,61,964 টাকা। ভালো থাকতেই পারে, গল্পটা তো এখানে নয়, গল্পটা হচ্ছে 2018-র গল্প, যখন উনি বলেছিলেন যে 14তেই উনি যথেষ্ট লাক্সারিয়াস লাইফ লিড করতেন। কিন্তু গল্পটা হলো ওনার যে অ্যাসেটের দিকে আসুন। 2016-17 অ্যাসেটে ওনার টোটাল ইনকাম দেখানো হয়েছিল 2,01,748 টাকা, যেখানে ওনার তখন কোনো ওনার উপর নির্ভর বা উনি কারোর উপর নির্ভরের এমন কোনো ইনকাম নেই স্পষ্টত। ওনার যে জায়গার হিসাব উনি বলেছিলেন যে ধর্মনগরে 5 ঘন্টা জায়গা উনি কিনেছেন, উনি তো কোনো ইলেকশন কমিশনকে জানাননি যে উনি ধর্মনগরে ওনার জায়গা আছে। ইলেকশন কমিশনকে যে জায়গার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পিচান্দার। পিচান্দার মানে আপনার বাড়ির এলাকার পাশে যে ওই যে নদী ছড় এলাকা জায়গাটা আছে, সেই জায়গাটা না স্যার, যদি আমি ভুল না করে থাকি? সেইখানে 0.47 একর, মানে ধরুন 18 ঘন্টার মতো জায়গা আপনি কিনেছিলেন। কত টাকা দিয়ে? 84,000 টাকা দিয়ে, যেটা পরে রেট ডেভেলপড হয়েছে 6,84,000 টাকা। এটা নন এগ্রিকালচারাল জায়গা। এবার আসুন রেসিডেন্সিয়াল জায়গা, যেটাতে আপনি থাকতেন, সেটার যদি একরের হিসাব আসে তাহলে টোটাল এরিয়া 360 স্কয়ার ফিটে আসবে। ঠিক আছে, আপনার পারচেস কস্ট নেই, কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তি, পারচেসের খেলা তো এখানে আসেই না। তাহলে আপনি ভাবুন, আপনার ধর্মনগরের জায়গার কথা ইলেকশন কমিশনের কাছে আপনি জানাননি, বা আপনি এত মানে 2 লাখ টাকা আপনার ইনকাম আছে, অথচ আপনি ইনকাম ট্যাক্স দিয়েছেন। আপনি তো বড্ড সৎ মানুষ ভাই, আপনাকে তো জানানো উচিত, ত্রিপুরা যুব সম্প্রদায়কে প্রসেসটা শেখানো উচিত যে 2 লাখ টাকা ইনকাম করেও মানে বছরে কি করে আপনি ইনকাম ট্যাক্স দিতেন। আমি কিছু বলছি না, আপনি নিজে উক্তি দিয়েছেন, আর তার সাথে আপনি ইলেকশন কমিশনকে যে 2016-17 যে হিসাবটা দিয়েছিলেন আপনার অ্যাসেটের, সেটা জাস্ট তুলে ধরলাম। আমি তো অত ডিটেলসে গেলাম না, উইকিপিডিয়া খোলা আছে, সেখানে আপনি মাই নেতা যে অ্যাপটা আছে না, সেখানে যান, সেখানে প্রত্যেকটা নেতার কত টাকার অ্যাসেট ছিল ইলেকশন টাইমে সেটা ডিটেলস দেওয়া থাকে। সেটা আমি সবাই জানি যে ইলেকশন কমিশনকে হিসেব দিতে হয়। তাহলে 2018-তে যার হিসাব হয়েছিল ধরুন টোটাল অ্যাসেট 14 লাখ টাকার মতো, ধরুন আরেকটু বেশি বা কম বেশি হতে পারে, সেটা 77 লক্ষ টাকা হয়ে গেছে 23-এ। আপনার তো ভালো স্যালারি ইনক্রিমেন্ট হয়েছিল তাহলে এজ এ মানে নেতা হিসেবে। আমি বলছি না, পাবলিক বলছে, আপনাদের পাশের এলাকার মানুষজন আঙ্গুল তুলে তুলে বলে। আমরা বলিনি, আমি কোথাও আমার ইন্টারভিউতে বলিনি যে প্রশ্নটা আমি করেছি। বলেছিলাম যে পেজে উঠে বিরোধীরা প্রশ্ন তুলে আপনি ক্লিয়ার করবেন যে কেন আপনাকে বলা হয় যে বিপিএল ভুক্ত থেকে আপনি এত টাকার আপনার ভাই আপনি মালিক হয়েছেন। আমি তো প্রশ্নটা করিনি, আমি পেজে পেয়েছি, মানুষ থেকে পেয়েছি, আপনাকে তুলে ধরেছি। আপনি কোথায় ক্লিয়ার করবেন সে জায়গায় আপনি কেসের হুমকি দিচ্ছেন। আপনি আমাকে কেস করুন, আমি ফুল ভিডিওটা দেখাবো যেখানে আপনি কি বলেছেন। এজ এ মিনিস্টারের ভাই হিসেবে ফেসিলিটি তো পেতেই পারে, কিন্তু আপনি কি শুধুমাত্র আপনার ভাইয়ের ভোটে মিনিস্টার হয়েছিলেন? এতগুলি সাধারণ মানুষ যারা রক্ত জল করে তখন শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল, তাদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই? আজকে তাদের হয়ে প্রশ্ন করাতে আপনি আমার নামে মিথ্যে এলিগেশন দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি একজন মিনিস্টার, আমি খুব সাধারণ একজন মেয়ে। আপনি আমার এগেইনস্টে এলিগেশন দেওয়ার আগে অ্যাটলিস্ট প্রমাণগুলি কালেক্ট করে নেবেন না? এতটা কাঁচা কাজ করেন নাকি সবটাই শাসক দলে আছেন বলে গায়ের জোর দেখান? কিন্তু আমি যতটুকু জানি বিজেপি দল তো এমন না, ওরা ম্যান টু ম্যান ওয়ার্ক করে। যতটুকু আমি স্টাডি করে জানতে পেরেছি বা যতটুকু আমার ধারণা, আমাদের মুখ্যমন্ত্রী খুব উচ্চশিক্ষিত, উনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন, সেই জন্যই তো বোধহয় আপনাকে বাধ্য করা হয়েছিল প্রেস মিট করার জন্য। না, আমার ধারণা, আমি বলছি না, আপনি নিজে থেকেও করতে পারেন, আমার ধারণা
কারণ আমি যতটুকু জানি আমাদের মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষিত। তাহলে আপনি জনগণের কাছে কি জবাব দেবেন? ইলেকশন কমিশনকে আপনি আপনার ধর্মনগরের 5 ঘন্টা জায়গার গল্পটা বলেননি কেন? আপনার হাইফাই লাক্সারিয়াস লাইফের কথা বলেননি কেন? মাসে 80,000 ইনকামের কথা বলেননি কেন? আপনি 5 স্টার হোটেলে থাকার কথা বলেননি কেন? আরো অনেক কথা আছে, তুললাম না। বাকিটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। আমার নামের এলিগেশন গুলি সত্য না মিথ্যা আমি আমার তরফে প্রমাণ কোর্টে দেব। আর কিছু সিদ্ধান্ত ছেড়ে দিলাম জনগণের উপরে। যা ফুটেজ আপনারা দেখেছেন, যা বয়ান আপনি শুনেছেন, আপনারা শুনেছেন, কি সিদ্ধান্ত নেবেন? আমি সত্য না মিথ্যা? পরিশেষে একটা কথা বলবো, আমার সাংবাদিক ভাই বোনদের বলেছি, অনেকে তো আমাকে চেনেন, আমি কত বছর আগের থেকে এই লাইনের সঙ্গে যুক্ত। নতুন নতুন যারা এসছে তাদের কথা বলছি না, তারা নাই চিনতে পারে। পুরনো যারা আছেন আপনাদেরকে মনে করে দিই, আমার হয়তো এখন সেই নিউজ পেপার বা চ্যানেলটা নেই, আমি ওয়েব মিডিয়া চালাই। ওয়েব মিডিয়াতে যাবতীয় যা মানে লাইসেন্সের দরকার, পারমিশনের দরকার, আমি সব নিয়ে রেখেছি। কোথাও কি লেখা আছে ওয়েব মিডিয়াতে ইন্টারভিউ নিতে গেলে প্রেস ক্লাবের পারমিশন লাগবে? কোথাও কি লেখা আছে আইসিটি ডিপার্টমেন্টের কার্ড ছাড়া ওয়েব মিডিয়াতে ইন্টারভিউ বা পডকাস্টিং করা যাবে না? আমি শুধু একটা কথাই বলবো, আমি যখন সাংবাদিকতার যে জগতে নতুন আসি, তখন শানিক দেব রায় দাদা, ওনার থেকে আমি হাতে কলমে আমি কাজ শিখি। আমার পত্রিকাতে সুবল বাবু মানে যে শ্যামদন পত্রিকার সুবলদের ছবি আইডল হিসেবে বের হতো, ওনার লেখা বই পড়ে আমি শিখেছি। দৈনিক সংবাদের পারমিতা লিভিংস্টোন কে আপনারা সবাই চেনেন, দিদির সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে কিভাবে সাংবাদিকতা করতে হয় আইডিয়া নিয়েছি। উত্তম চক্রবর্তীকে সবাই চেনেন, দাদা আমাকে কিভাবে সম্পাদকীয় লিখতে হয় উনি হাতে কলমে আমাকে বুঝিয়েছিলেন। তাহলে তারপরও আপনাদের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। কিন্তু আমি তো ভেবেছিলাম যদি সংবাদ মাধ্যমের কোনো কর্মী সত্যনিষ্ঠ থাকে এবং তার কথায় সত্যতা থাকে, তাহলে বোধহয় সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা পাশে এসে দাঁড়ায়। এক্ষেত্রে কি আমার সাংবাদিকতার উপর প্রশ্ন উঠছে? আমি তো কোথাও বলে বেড়াচ্ছি না ভাই বা বোন যে আমি সাংবাদিকতার প্রেস কার্ড বা প্রেসের টিকিট নিয়ে নিয়ে ঘুরছি। আমি তো কোথাও কাউকে জ্বালাতনও করছি না, তাহলে এই ধরনের প্রশ্ন? আবারও একটা কথা জিজ্ঞেস করছি, কোথাও কি এমন কোনো আইন আছে যে ওয়েব মিডিয়াতে ইন্টারভিউ নিতে গেলে প্রেস ক্লাবের পারমিশন লাগে বা আইসিএ ডিপার্টমেন্টের কার্ড লাগে? আগরতলা শহরের যারা যারা সাংবাদিকতা করছেন, ত্রিপুরা ছেড়ে দিন, কতজনের আইসিএটি ডিপার্টমেন্টের রেক্রিয়েশন কার্ড আছে? কতজন সেই পেনশন স্কিমে ঢুকে আছে? সেদিকে যাব না, আমি আমার কথা বলছি। আশা রাখছি আমি যদি সত্যতা প্রমাণ করছি এবং করতে পেরেছি আশা করি আপনাদের সামনে, তাহলে সংবাদ মাধ্যমের ভাই বোনরা কি আমার পাশে এসে দাঁড়াবে না? তাদের কাছে তো সত্যতার দামটা নিশ্চয়ই বেশি।